হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটি ফিফথ সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের ডিএসসি 2 যেখানে আমরা কান্টের ক্রিটিক অফ পিওর রিজনের প্রিফেস ও ইন্ট্রোডাকশান পড়ব, সেখানে আলোচনা শুরু করেছিলাম ক্রিটিক অফ পিওর রিজনের যে স্ট্রাকচার সেটা নিয়ে। তারপর আমরা আলোচনা করেছিলাম কান্টেরই কিছু বেসিক যে ফিলোসফিক্যাল থট সেগুলো নিয়ে। কারণ ক্রিটিক অফ পিওর রিজন আমি আগেও বলেছি যে কান্টের ক্রিটিক্যাল ফিলোসফির একটা অনেক বড় বহিঃপ্রকাশ। সেখানে তার যে আলোচনা, তার যে বেসিক ফিলোসফিক্যাল যে ধ্যান ধারণা, তার একটা প্রতিচ্ছবি পাওয়া যায় এই প্রিফেস ও ইন্ট্রোডাকশানে। আমরা আগেও যে আগের সেমিস্টারগুলোতেও তোমরা কান্ট পড়েছো, কান্টের অনেক থিওরি সেগুলো কিছু কিছু টাচ করে গিয়েছো, কিন্তু ওই জিনিসগুলোই আবার আলোচনা হবে। কারণ ওই একই আলোচনার মধ্যে দিয়েই কান্টের যে ফিলোসফি তার সত্তাকে খুঁজে পাওয়া যায়। তো আমি এর আগের দিনও আলোচনা করেছিলাম কান্টের বেসিক কিছু যে তার ফিলোসফিক্যাল যে মতগুলো সেগুলো। আজকে আবারও আমি বলেছিলাম যে এইভাবে আলোচনার মধ্যে দিয়েই আমাদের যে প্রিফেস ও ইন্ট্রোডাকশানের যে ভেতরের যে ভাগটা বা ভেতরের যে কথোপকথন সেটা উঠে আসবে। কারণ যেহেতু আমি বলেছি যে লাইন বাই লাইন আলোচনা করার মতো স্কোপ এই মুহূর্তে নেই, তো আমাদের আগে তার যে থিওরি, তার বেসিক, তার ভেতরটা, তার ভীষণ যে ইনিশিয়াল পিরিয়ডটা সেটাকে বুঝতে হবে। এগুলো তোমরা আগে পড়েছো, কিন্তু পড়া থাকলেও কিছু জায়গা যেগুলো ভুলে যাও বা কিছু জায়গা যেগুলো বারবার রিপিট হবেই, কারণ এটাই কান্টের ফিলোসফি। তো কান্ট জ্ঞানের উৎপত্তিতে কি বলছেন, তারপর আগের দিন যেটা মেটাফিজিক্সের একটা যে স্থান সেটা নিয়ে কান্ট চিন্তিত, কান্ট মেটাফিজিক্স নিয়ে কি আলোচনা করেছেন সেগুলো নিয়ে আলোচনা আমরা করলাম। আবারও সেই মেটাফিজিক্সের যে পার্ট সেখানে আলোচনা করব। তো বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করতে করতেই আমরা বেসিক থিওরিটার মধ্যে একসময় চলে যাব। কিন্তু তার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো কান্ট, আমরা সকলেই জানি যে ইমানুয়েল কান্ট অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ এর মধ্যে একটা সমন্বয় সাধন করে দুটোকে যেটাকে বলা হয় একটা সিনথেসাইজেশন ঘটিয়ে কি করলেন, একটা ক্রিটিক্যাল থিওরি দেওয়ার চেষ্টা করেছেন। বা তার যে টোটাল যে থিওরি ক্রিটিক অফ পিওর রিজনে, সেটা বা তার তিনটে ক্রিটিককে মিলিয়ে তার সারা জীবনের যে ফিলোসফিক্যাল কার্যকলাপ, সেটাকে আমরা এক কথায় বলতে পারি যে ক্রিটিক্যাল থিওরি অফ নলেজ। কান্টের ক্রিটিক্যাল থিওরি অফ নলেজ, জ্ঞান নিয়েই যত কার্যকলাপ। তো এই জ্ঞানের উৎপত্তি নিয়ে ওয়েস্টার্ন ফিলোসফিতে কান্টের আগের থেকে যা কিছু আলোচনা হয়ে এসেছে সেগুলো সম্পর্কে তোমরা কম বেশি সকলেই অবগত, সেগুলো তোমাদের হয়ে গেছে। তো সেই ধারণাগুলো মাথার মধ্যে রেখে নিয়ে আমরা যদি আলোচনাটা শুরু করি যে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ কিন্তু দুটো মতবাদই কিন্তু যেটা বলা হয় নিজের নিজের জায়গায় একটা চরমপন্থী মতবাদ। কেউ অভিজ্ঞতাকেই জ্ঞান লাভের একমাত্র পথ বলছেন, আবার কেউ বলছেন যে আমাদের বুদ্ধি হচ্ছে জ্ঞান লাভের মানে যথার্থ জ্ঞান লাভের একমাত্র পথ। তো প্রত্যেকেই নিজের নিজের জায়গায় চরমপন্থী মতবাদ, বা এদেরকে বলা হয় এক দেশদর্শী মতবাদ। কান্ট এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি দেখলেন যে
কোনো একটাকে নিয়ে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি না। কেবলমাত্র বুদ্ধি বা কেবলমাত্র অভিজ্ঞতা আমাদেরকে জ্ঞানের সেই উৎকর্ষতা প্রদান করতে পারে না। জ্ঞানের যা লক্ষ্য সেই উৎকর্ষতা আমরা কেবলমাত্র একটি মতকে নিয়ে চললে পরে পাই না। তো এই দুটো মতবাদের মধ্যে কিন্তু একটা সমন্বয় সাধন করার প্রয়োজনীয়তা আছে। এই ক্ষেত্রে আরেকটু বলে রাখি যে এই জার্মান দার্শনিক কান্ট প্রথম জীবনে কিন্তু প্রজ্ঞাবাদ বা বুদ্ধিবাদ যেটাকে বলা হয় সেই দিকেই তার ঝোঁকটা বেশি ছিল। তিনি মানে প্রথম জীবনটাতে কিন্তু তিনি এই বুদ্ধিবাদীদের দিকেই বেশি ঝুঁকেছিলেন। কিন্তু একটা সময়, জীবনের একটা সময় এসে কান্ট, এটা হয়তো তোমরা আগেও শুনেছ যে হিউমকে একটা ক্রেডিট তিনি দিয়েছেন যে ডগম্যাটিক যে চিন্তাভাবনা, তার এই ডগম্যাটিক চিন্তাভাবনা থেকে হিউম, যাকে তিনি মোহনিদ্রাও বলেছেন, এই মোহনিদ্রা থেকে জাগরণ ঘটাতে হিউম তাকে সাহায্য করেছেন। তো তিনি বলেছেন যে হিউমের সংশয়বাদ তার এই যে নির্বিচারবাদের মোহনিদ্রা ভেঙে তাকে নতুন করে জ্ঞান উৎপত্তির যে ব্যাপারটা, জ্ঞান কিভাবে হয় সেই ব্যাপারটাকে নিয়ে ভাবতে বাধ্য করেছেন। তো হিউমের কাছে তিনি অনেক বেশি স্বীকারোক্তি দিলেন যে তিনি হিউমের কাছে থ্যাঙ্কফুল টু তাকে এই ডগম্যাটিক স্লাম্বার থেকে জাগরণ ঘটানোর জন্য। আর এখান থেকেই একটা টার্নিং পয়েন্ট আসে কান্টের ফিলোসফিতে। সেখানেই তিনি এই অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের একটা সমন্বয়মূলক তত্ত্ব প্রতিষ্ঠার দিকে অগ্রসর হন। আর তার এই সমন্বয়মূলক তত্ত্বকেই কিন্তু সবিচার দর্শন, ক্রিটিক্যাল ফিলোসফি বা সবিচার জ্ঞানতত্ত্ব বা বিচারবাদ আমরা অনেক নামেই জেনে থাকি। মানে এক কথায় যেটা বললাম, ক্রিটিক্যাল থিওরি অফ নলেজ বাই কান্ট, এই নামে আমরা জানি। তো এই যে থিওরিতে তিনি কান্ট কি দেওয়ার চেষ্টা করলেন, এই জ্ঞান উৎপত্তির ব্যাপারটায় নতুনত্ব কি আছে বা কি দেওয়ার চেষ্টা করেছেন। কান্টের মতে মানব মন, এই যে আমাদের মানুষের যে মন, সেখানে কি হচ্ছে, সেখানে বাইরে থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে সংবেদন গৃহীত হচ্ছে। তাহলে মানব মন বাইরে থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে সংবেদন গ্রহণ করছে। এই সংবেদন আসে বাইরের জগতের বস্তু স্বরূপ থেকে। আমি বাইরের জগৎ থেকে প্রত্যেকবারই অ্যাওয়ার হচ্ছি। এই যে অ্যাওয়ারনেস, এই যে সংবেদন আসছে, আমার সামনে একটা পেন আছে, খাতা আছে, কলম আছে, তো এই যে বিষয়গুলো থেকে এই সংবেদনটা আসছে, সেটা কি বাইরের জগতের বস্তু স্বরূপ থেকে। এই বস্তু স্বরূপকে তিনি কি বলেছেন, এটা বলেছেন থিং ইন ইট সেলফ অর নোমেনা। তো এই যে থিং ইন ইট সেলফ, অর্থাৎ এই বস্তু স্বরূপ থেকে যে সংবেদনটা আমরা পাচ্ছি, সেই বস্তু স্বরূপটা আসলে কি, এই বস্তু স্বরূপটা হচ্ছে একটা অতীন্দ্রিয় সত্তা। বস্তু স্বরূপই কিন্তু কি সৃষ্টি করছে, এই সংবেদন সৃষ্টি করে। এই সব সংবেদন পরস্পর স্বতন্ত্র ও বিচ্ছিন্ন। এই সংবেদনগুলো পরস্পর স্বতন্ত্র ও বিচ্ছিন্ন। কান্ট এদের নাম দিয়েছেন, এই যে সংবেদনগুলো, তাদের নাম দিয়েছেন মেনফোল অফ ইনটিউশন, বিভিন্ন প্রকার ইন্দ্রিয়ানুভূতি। তাহলে বিভিন্ন প্রকারের ইন্দ্রিয়ের অনুভূতি আমরা ইন্দ্রিয়ের মাধ্যমেই তো পাচ্ছি। বাইরের জগতের যে বস্তু যে সংবেদনটা, কিন্তু সংবেদনটা সৃষ্টি করছে বস্তু স্বরূপ। এই বস্তু স্বরূপটা কিন্তু অতীন্দ্রিয়, ঠিক আছে। তো এই যে সংবেদনগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ইন্দ্রিয়ানুভূতি বা মেনফোল অফ ইনটিউশনস। এগুলি হলো কিন্তু কি জ্ঞানের উপাদান। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু পয়েন্ট আউট করে রাখবে
ভালো করে মনে রাখবে যে বিষয়গুলো ঠিক কোথা থেকে কোন দিকে অগ্রসর হচ্ছে। তো বস্তু স্বরূপ থেকে সংবেদন উৎপন্ন হচ্ছে, যেটাকে কান্ট বললেন হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি বা মেইন ফোল্ড অফ ইনটিউশন। আমি বলবো যে ইংলিশটা অবশ্যই মাথায় রাখবে বা মনে রাখবে এবং লিখে রাখবে। তো মেইন ফোল্ড অফ ইনটিউশন এগুলো কিন্তু জ্ঞানের উপাদান। জ্ঞান হয়ে যায়নি এখনো, উপাদান মানে কাঁচামাল, রসদ, এগুলো আমাদের জ্ঞানের উপাদান। কিন্তু এই সব উপাদানকে যদি স্বতন্ত্রভাবে নেওয়া যায় তবে তাদের কোনো অর্থই দাঁড়ায় না। আমি জাস্ট উপাদানগুলো স্বতন্ত্রভাবে নিয়েছি, রেখে দিলাম, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের কোনো কী হয় না, অর্থ দাঁড়ায় না, তারা আমাদের কোনো জ্ঞানদানও করতে পারে না। মন বা আত্মার সংশ্লেষণী ক্রিয়ার দ্বারা এইসব মন বা আত্মার সংশ্লেষণী ক্রিয়ার দ্বারা এইসব বিচ্ছিন্ন সংবেদন পরস্পরের সাথে যুক্ত হয়, ঠিক আছে, তবেই এগুলো অর্থবহ হয়। তাহলে এই যে সংশ্লেষণী ক্রিয়া এর দ্বারা যুক্ত হয় এবং তারপরে এরা অর্থবহ হয়, এবং অর্থবহ হলে তবেই তারা জ্ঞান দান করতে পারে। কান্ট জ্ঞান ক্রিয়াকে, এই যে টোটাল জ্ঞানের যে ক্রিয়া, এই তিনটাকে এই পুরো বিষয়টাকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি, নেক্সট 2 নাম্বার হচ্ছে বোধ, এবং 3 নাম্বার হচ্ছে বুদ্ধি বা প্রজ্ঞা। ইংলিশ নামগুলো মানে কান্টের দর্শনে অবশ্যই ইংলিশ যে ছোট ছোট নামগুলো এগুলো মনে রাখবে, কারণ এইগুলোই ইম্পর্টেন্ট। আমি সবসময় বলবো যে, আমি শুরুতেও বলেছিলাম যে ইংলিশ টার্মগুলো যেন ভালোভাবে মনে থাকে। তো ইন্দ্রিয়ানুভূতি হচ্ছে সেন্সিবিলিটি, বোধ আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড বুদ্ধি বা প্রজ্ঞা হচ্ছে রিজন। কান্টের মতে বস্তুরও দুটি দিক আছে। তাহলে বস্তুর কয়টা দিক আছে? দুটি দিক কান্টের মতে। একটা হচ্ছে অবভাষিক দিক, অ্যাপিয়ারেন্স, বস্তুটি যেভাবে আমার কাছে প্রতিভাত হচ্ছে, উপস্থাপিত হচ্ছে। অপরটি হচ্ছে বস্তুর স্বরূপ বা বস্তুর অতীন্দ্রিয় দিক, যেটা একটু আগেও বললাম, যেটাকে আমরা নোমেনন বা নোমেনা বা থিং ইন ইটসেলফ বলি, সেটা হচ্ছে বস্তু স্বরূপ বা বস্তুর অতীন্দ্রিয় সত্তা। ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের মারফত যেসব সংবেদন বাইরের জগৎ থেকে আসে তাদের অনুভব করতে গেলে, তাহলে এই অবধি বস্তু স্বরূপ দুটি এটি জানা থাকলো। তো এরপর আমরা একটু নেক্সট যে সেকশনটায় চলে যাচ্ছি, তো অ্যাডভান্স মানে সেখান থেকে আমার জ্ঞানের বিষয়টা শুরু হচ্ছে। তো এখানে হচ্ছে কি, ইন্দ্রিয়ের মারফত আমার কাছে বাইরের জগতের থেকে যে যা কিছু অনুভূতি আসছে, যা কিছু আমরা পাচ্ছি, সেই অনুভূতিগুলোকে মানে অনুভব করতে গেলে কিসের মধ্যে দিয়ে করতে হয়? তোমরা এটা জানো, সেটা হচ্ছে দেশ ও কালের মধ্যে দিয়েই অনুভব করতে হয়। যা কিছু সংবেদন তা কিন্তু দেশ ও কালের মধ্যে দিয়ে আমরা অনুভব করি। কোনো কিছুকে অনুভব বা প্রত্যক্ষ করতে গেলেই দেশ ও কালের মধ্যে দিয়ে তা করতে হয়। তাহলে একটা বিষয়, তাহলে আমি যখন অনুভব করছি, কোনো কিছুকে এক্সপেরিয়েন্স করছি, তার আগে কে থাকছে? তার আগে থাকছে দেশ ও কাল। কিন্তু এখানে একটা কিন্তু থাকবে, বস্তু স্বরূপ যেটা অতীন্দ্রিয় সত্তা, তার মধ্যে কিন্তু এই দেশকালের যে ছাপ তা নেই। সুতরাং বস্তু স্বরূপ কিন্তু দেশকালের থেকে ঊর্ধ্বে থাকছে। আর বস্তুর যে অনুভব বা অনুভূতি বা অভিজ্ঞতা যখনই হতে যাবে, তখনই সেটা মানে যেভাবে আমার কাছে সেটা অ্যাপিয়ার হচ্ছে, সেই অ্যাপিয়ারেন্সটা কিন্তু দেশ আর কালের মধ্য দিয়েই ঘটবে। তো যেটা বললাম যে দেশ ও কালের ধারণা বস্তু স্বরূপে নেই, এগুলো হলো কোনো কিছুকে প্রত্যক্ষ করার মানসিক উপায়। যেটা বললাম যে প্রত্যক্ষ করছি, অভিজ্ঞতায় পাচ্ছি, এগুলোর একটা মানসিক উপায় হলো এই দেশ ও কাল। তাই দেশ কালকে কি বলা হয়েছে? ফর্মস অফ সেন্সিবিলিটি অর ইনটিউশন। এরা হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির আকার। দেশ ও কাল হচ্ছে ফর্মস অফ সেন্সিবিলিটি অর ইনটিউশন।
যে সংবেদনই মনের কাছে উপস্থিত হোক না কেন, যেটা বললাম, যে সংবেদনই, যে সেন্সিবিলিটি আমাদের কাছে উপস্থিত হোক না কেন, তার ওপর দেশ ও কালের ছাপ পড়বেই। তাহলে বস্তু যেইভাবে অ্যাপিয়ার হচ্ছে আমার কাছে, সেই অ্যাপিয়ারেন্সটা সবসময় স্পেস অ্যান্ড টাইমের মধ্যে দিয়েই হবে, কারণ স্পেস অ্যান্ড টাইমস আর ফর্মস অফ আওয়ার সেন্সিবিলিটি অ্যাকর্ডিং টু কান্ট। তো বস্তু স্বরূপ আমাদের মনে যেসব বিচ্ছিন্ন সংবেদন সৃষ্টি করে, আমাদের ইন্দ্রিয়ানুভূতি তাদের ওপর কি করছে, দেশ কাল রূপ আকারের ছাপ মেরে তাকে অর্থবহ করে তোলে। কাজেই ইন্দ্রিয়ানুভূতি কেবল সংবেদনই গ্রহণ করে না, সংবেদন সমূহের ওপর প্রতিক্রিয়াও করে। তাহলে ইন্দ্রিয়ানুভূতি কি হচ্ছে, সংবেদন এক তো গ্রহণ করছে, শুধু গ্রহণই করে না, তার ওপরে প্রতিক্রিয়া করছে। কি প্রতিক্রিয়া? এই যে দেশ ও কালের একটা ছাপ মারছে, কারণ দেশ ও কালের এই ছাপটা যদি না মারে, তাহলে কিন্তু সিনথেসাইজেশন, যেটা সংশ্লেষণ, যেটা মন করছে, আত্মা করছে, অনেকটা আগে বলে এসেছি যেটা, সেই সংশ্লেষণটা ঘটবে না। সংশ্লেষণটা না ঘটলে কিন্তু জ্ঞান হওয়ার দিকে অগ্রসর হওয়া যাবে না। সুতরাং সংবেদন সমূহের ওপর তাদের প্রতিক্রিয়াও করে এবং তাদের ওপর ইন্দ্রিয়ানুভূতির অন্তর্নিহিত আকার, এই যেটা বললাম ফর্মস অফ সেন্সিবিলিটির আকার, যেটা অর্থাৎ দেশ ও কালের একটা ছাপ মারে। তাই বলা হয় যে দেশ ও কালের আকারের মাধ্যমে যেসব সংবেদন গৃহীত হয়, সেগুলো কিন্তু জ্ঞান নয়। দেশ ও কালের মধ্য দিয়ে যে সংবেদন গৃহীত হচ্ছে, সেটাই জ্ঞান হচ্ছে না, কিন্তু দেশ ও কালের আকারের মাধ্যমে উপস্থাপিত সংবেদনগুলো জ্ঞানের উপাদান মাত্র হয়। এই সংবেদনগুলো ইন্দ্রিয়ানুভূতির দ্বারা দেশ ও কালে বিন্যস্ত হয়ে মনের কাছে উপস্থাপিত হলে সংবেদনগুলো দেশ ও কালের মধ্যে দিয়ে মনের কাছে উপস্থাপিত হলো, ফর্মস অফ সেন্সিবিলিটির মধ্যে দিয়ে আমার কাছে আসলো। এরবার কি করছে, এবার মন তাদের ওপর ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা বাংলায় বলছে বোধজাত আকার, ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিংকে মানে তার ওপরে আরোপ করে। ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যেমন একটু মনে করাই, সাবস্টেন্স, দ্রব্য, কার্যকারণত্ব, সমগ্রতা, বহুত্ব ইত্যাদি রয়েছে। তো এই ধরনের যে ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা জেনেছিলাম অনেক আগে, সেগুলো আরোপ করে এবং সংবেদনগুলোকে সুসংহত করে। আর তখনই এই সংবেদনগুলো কিন্তু কি হয়, জ্ঞানে পরিণত হয়। আজকে এই অবধি আলোচনা করব, কারণ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কান্টের ক্রিটিক্যাল ফিলোসফিকে বোঝার জন্য কান্টের মেন জায়গাটাই, তার যে চিন্তাধারা, তার যে ফিলোসফির মধ্যে তার এই যে অগ্রসরতা, অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদের মধ্যে একটা কম্বিনেশন ঘটানো, তাদেরকে সমন্বয় সাধন করা। তো এই জায়গাগুলোকে বোঝার জন্য এই যে ফর্মস অফ সেন্সিবিলিটি, তার ওপর কোথায় গিয়ে ক্যাটেগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং আরোপিত হলো, তারপর কিভাবে সেই সংবেদনটা জ্ঞানে পরিণত হলো, এবং তারপরের যে স্টেজটা আসবে, যেটা এখন আমরা আলোচনায় আনিনি। তো এই বিষয়টা পরবর্তী জায়গায় যাওয়ার আগে আমার এই সামনে যেটুকু নিয়ে আলোচনা করলাম, যতটুকু সংক্ষেপে, তো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার থাকা প্রয়োজন। আর এটাই কান্টের ফিলোসফি, কান্টের দর্শন। আমি যখন ক্রিটিক অফ পিওরিজম একটা কোর টেক্সট বইতে যখন পড়ব, তখন সেখানে তিনি আরেকটু বেশি করে আলোচনা করছেন। বিষয়টা আমার বদলে যাচ্ছে না, কান্টের দর্শন এখানেও যা ওখানেও তাই। তো কান্টের ফিলোসফির মেন জায়গাগুলো আমাদের যাতে একদম ক্লিয়ার থাকে, তা না হলে কিন্তু কান্টকে বোঝা কঠিন হয়ে যাবে। তাই যা কিছু আলোচনা হলো সেটাকে বারবার শোনো
লিখে রাখো, নোট ডাউন করে রাখো। যে ছোট ছোট টার্মগুলো বললাম, ইংলিশ টার্ম, বাংলা টার্ম, নিজের সুবিধা মতো অবশ্যই নোট ডাউন করে রাখো আর বিষয়টাকে বোঝার চেষ্টা করো। এরপর আমরা জ্ঞানের যে পরবর্তী পর্যায়ের যে কান্টের আলোচনা, যেখানে রিজন চলে আসবে, রিজন কিভাবে ক্রিয়া করছে, এইভাবেই আমরা আমাদের আলোচনা পরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই শেষ করছি।